হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবেডু। আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেপিএসআই মেন যারা পরীক্ষা দেবেন, কারণ আপনারা সকলেই জানেন যে আপনাদের জিএস পেপারটা কিন্তু খুব ভাইটাল একটা পেপার, এবং এখানে কিন্তু আমরা বেশ কিছু পরিবর্তন এসওআই এক্সাম থেকে কিন্তু দেখে আসছি। তো আমরা কি পরিবর্তন, এবার কি আবার নতুন প্যাটার্ন ফলো করবে নাকি আগেরটাই আমরা ফলো করব, সেই সংক্রান্ত ভিডিও কিন্তু এটা হতে চলেছে। প্রত্যেকেই কিন্তু আমার প্রত্যেকটি কথা ভালো করে কিন্তু শুনবেন, মন দিয়ে শুনবেন, কারণ আমি দেখুন প্রত্যেককে গাইড করা তো আমার পক্ষে সম্ভব নয়। তো এরকম পাবলিক চ্যানেলে কিন্তু আমি যে সমস্ত ভিডিওগুলো কিন্তু করি সেগুলো কিন্তু স্যার আপনি সেলফ স্টাডি করুন, কিংবা অন্য যেখানেই আপনি পড়ুন না কেন সেখানে কিন্তু স্যার ফলো করার চেষ্টা করবেন। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু স্যার এটা হতে চলেছে যারা কেপিএসআই মেন পরীক্ষায় বসতে চলেছেন তাদের জন্য। তো আচ্ছা, আমি একটু বলে রাখি যে আমাদের ক্লাসের ভিডিও কিংবা ক্লাসের নোটিফিকেশান, পিডিএফ সমস্ত কিছু গিফট অফ দ্য গ্যাবেডু টেলিগ্রামে আসছে, সেখান থেকে কিন্তু আপনি চেক করে নিতে পারেন। এবার একটু বলে রাখি আমাদের কেপিএসআই আমাদের যে মেন ব্যাচ ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে, সেখানে কিন্তু দেখুন আমরা একটা জিএসএ ডেসক্রিপটিভ মক টেস্ট বলে প্রত্যেক সানডে রাত্রি 8টার সময় রেখেছি, এবং এটি হলো প্রত্যেক উইকের ফার্স্ট উইকে, এবং প্রত্যেক উইকের স্যার ফোর্থ উইক, অর্থাৎ প্রত্যেক মাসের ফোর্থ উইকে দেখতে পাবেন পেপার 1, 2 এবং পেপার 3 মক টেস্ট কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, সুতরাং আপনি এই ব্যাচে আমাদের ক্লাসের সাথে সাথে মক টেস্টও কিন্তু অ্যাভেল করতে পারছেন, যেটা কিনা 1000 টাকা মান্থলি রয়েছে। রুটিনটা আপনি টেলিগ্রামে স্যার পেয়ে যাবেন, আপনি দেখে নিন। এছাড়াও গিফট অফ দ্য গ্যাবেডু যেরকম করে থাকে বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ, এর সাথে কিন্তু আপনি আপনার কপি চেক করে নিতে পারছেন, মক টেস্টের অ্যান্সার কি পেয়ে যাচ্ছেন, এবং একইভাবে কিন্তু ম্যাথ ইংলিশের ডেসক্রিপটিভ তার অ্যান্সার কি, এবং জিএস যে পেপার যে মক টেস্ট আপনার নেওয়া হচ্ছে সমস্ত কিছু ডেমো কিন্তু অ্যান্সার কি টাইপ মেটেরিয়াল অ্যান্সার কি কিন্তু স্যার আপনি পেয়ে যাচ্ছেন গিফট অফ দ্য গ্যাবেডু থেকে। আপনি যদি ডেমো ক্লাস দিতে ইচ্ছুক থাকেন ভিডিও সেকশানে দেখে নিতে পারেন, কিংবা ডেসক্রিপশন বক্সেও আমি ডেমো ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, বা কেউ যদি না বুঝতে পারেন আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন, সেখানে কিন্তু আপনাকে ডিটেলসে দিয়ে দেওয়া হবে। এবার আমি সরাসরি চলে যাচ্ছি আগের বছর যেই পেপারটা এসেছিল, এটা হলো আগের বছরের জিএস পেপার কেপিএসআই মেন পরীক্ষায় এসেছে। আমি এই প্রশ্নগুলো নিয়ে বিশেষ কিছু আলোচনা করছি, তাহলে দেখবেন অনেকটা আপনি আইডিয়া পেয়েছেন। আমরা যদি এসওআই আপনি যদি দেখেন স্যার, এসওআই যে এক্সামটা হয়েছিল সেখান থেকে আমরা দেখেছি যে পিআরবি কিন্তু প্রশ্নের প্যাটার্ন সেটা কিন্তু চেঞ্জ করেছে। সেখান থেকে আমরা দেখতে পাবো যে এসওআই যে এক্সামটা হয়েছে সেখান থেকে এরকম শর্ট জাতীয় প্রশ্নগুলো কিন্তু জিএস পেপার থেকে ম্যাক্সিমাম দিয়েছে। এবার কারোর মনেই হতে পারে যে এরকম প্রশ্ন হয়তো সহজ করা, কিন্তু একেবারেই উল্টো। আপনি সিপাহী বিদ্রোহ সম্পর্কে খুব সহজে লিখে আসতে পারবেন, কিন্তু সিপাহী বিদ্রোহ থেকে যদি আপনাকে ওয়ান লাইনার প্রশ্ন দেয় সেক্ষেত্রে ধরুন এখানে 2 মার্কস আপনাকে দিয়েছে, যদি একটুখানি ভুল হয়ে যায় তাহলে কিন্তু স্যার আপনার 2 মার্কস গেল। কিন্তু সিপাহী বিদ্রোহ 1857 আপনি যদি নিয়ে লিখছেন তাহলে কিন্তু ওখানে দেখা গেল ওখানে আপনার 6 দিল, সেখানে কিন্তু আপনি 2 পেয়ে গেলেন। ঠিক আছে, মোটামুটি একটা স্যার লিখে আসলে, কেন আমরা জানি যে ডেসক্রিপটিভ লিখলে কিন্তু কিছু নম্বর পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আমি প্রথম যে প্রশ্নটা বলেছে একটু আলোচনা করে নিই, তারপরে স্যার আসছি মূল বিষয়। বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? তো সেক্ষেত্রে আমি যারা নতুন অ্যাসপিরেন্ট রয়েছেন, এটা আমার স্টুডেন্ট বা এর আগে আমি যখন ক্লাস করেছি যারা গিফট অফ দ্য গ্যাবেডু দেখেছেন তারা জানেন যে যখন স্যার আমি উত্তরটা লিখছি তখন আমি কিভাবে লিখব। বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা শুধু স্বামী বিবেকানন্দ লিখলে কিন্তু স্যার ফুল মার্কস পাওয়া যাবে না। এক্ষেত্রে আপনাকে লিখতে হবে বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা ছিলেন স্বামী বিবেকানন্দ, তাহলেই কিন্তু আপনি ফুল মার্কস কিন্তু পাবেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখুন, নিউরনের কোষ দেহকে কি বলে? তো আমরা জানি সকলে নিউরনের কোষ দেহকে বলা হয় নিউরোসাইটন। হিমবাহের পৃষ্ঠদেশের ফাটলকে কি বলা হয়? ক্রেভাস। আমি কিছুদিন আগে ডেসক্রিপটিভ যে ক্লাস করিয়েছিলাম বিশেষ করে কেপিএসআই রিভিশনে, সেখানেও কিন্তু স্যার এইগুলো নিয়ে স্যার আমরা আলোচনা কিন্তু করেছি, ক্রেভাস কিন্তু বলা হচ্ছে। তাহলে আশা করি বুঝতেই পারছেন যে কীভাবে কিন্তু অ্যান্সারগুলো স্যার লিখতে হচ্ছে। সূর্যরশ্মি থেকে পৃথিবীতে পৌঁছতে কত সময় নেয়? সূর্য থেকে পৃথিবীতে যে পৌঁছতে কত সময় নেয়? তাহলে সূর্য থেকে পৃথিবীতে পৌঁছাতে 8 মিনিট 20 সেকেন্ড কিন্তু সময় লাগে বা নেয়। নেক্সট বলেছে আইহোল কর্ণাটক প্রশস্তি থেকে কোন বিখ্যাত নরপতি সম্পর্কে জানতে পারা যায়?
আইহোল প্রশস্তি থেকে চালুক্য বংশের সম্রাট দ্বিতীয় পুলকেশী সম্পর্কে জানতে পারা যায়। নেক্সট বলা হচ্ছে আইসল্যান্ডের রাজধানীর নাম কি? আইসল্যান্ডের রাজধানীর নাম হলো রেইকিয়াভিক। নেক্সট আমরা যে এই প্রশ্নগুলো কিন্তু একটু বেশি 2 নম্বর, এই প্রশ্নগুলো কিন্তু মার্কস আর বেশি ছিল, যেখানে একাধিক প্রশ্ন ছিল। যেরকম আজীবকের কথা বলা হয়েছে, সেই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন এবং জৈন ধর্মের 5টি নীতিকে একত্রে কি বলা হতো? আমরা সকলেই জানি যে আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মাক্কালি গোসালা, আর জৈন ধর্মের 5টি নীতিকে একসঙ্গে আমরা দেখেছি পঞ্চ মহাব্রত কিন্তু বলা হতো। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস কে আবিষ্কার করেন এবং কার্বন ডাই অক্সাইডের গ্যাসের আণবিক গুরুত্ব কত? আচ্ছা, আমি একটু বলে রাখি, আপনি যে এখানে আমাদের সানডে করে যে জিএস মক স্যার আপনি দেখতে পেলেন, সেই জিএস মক কিন্তু আমরা এইরকম স্যার ওয়ান লাইনার যেরকম থাকবে ঠিক একই রকমভাবে ব্রড প্রশ্নও কিন্তু থাকবে। তো ব্রড এবং শর্ট দুটো প্রশ্নের কম্বিনেশনই কিন্তু স্যার আমাদের জিএস মক কিন্তু থাকবে, এবং ক্লাসে আপনাকে তৈরি করে দেওয়া হবে যাতে আপনি এরকম ছোট এবং বড় যাই প্রশ্ন আসুক না কেন, আমাদের ক্লাসগুলো এমনভাবে ডেসক্রিপটিভ ওয়েতে আলোচনা করা আপনি সবটাই কিন্তু পারবেন। ঠিক আছে, সুতরাং যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিন এবং ডেমো ক্লাস দেখে আমাদের ব্যাচে যুক্ত হয়ে যান। যারা অফলাইনে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ করবেন। অনলাইন আর অফলাইন ফিস তো এবার একই রাখা হয়েছে, যেহেতু ফার্স্ট টাইম আমাদের কেপিএসআই মেন অফলাইন আমরা শুরু করছি, তো সেক্ষেত্রে কিন্তু অফলাইন ফিসও কিন্তু একই রাখা হয়েছে। যারা যুক্ত হতে ইচ্ছুক আমাদের অনলাইন প্লাস অফলাইন হাইব্রিড সেট আপে, তাদের কিন্তু বলবো আপনারা হোয়াটসঅ্যাপ কিন্তু করুন। ঠিক আছে, আচ্ছা, কেপিএসআই মেন অফলাইন লিখে করলেই আমরা বুঝে যাব। নেক্সট প্রশ্ন দেখুন তাহলে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস কে আবিষ্কার করেছিলেন? ভন হেলমন্ট কিন্তু আবিষ্কার করেছিল 1630 সালে। হেলমন্ট কিন্তু স্যার আবিষ্কার করেন, ভন হেলমন্ট। আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব আমরা সকলেই জানি যে 44। কি করে আসলো স্যার? পরিষ্কার এখানে দেওয়া রয়েছে। নেক্সট বলা হচ্ছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় এবং দিনের কোন সময় সমুদ্র বায়ু প্রবাহিত হবার ঘটনাটি দেখতে পাওয়া যায়? তাহলে আপনি কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু স্যার দেখতে পাচ্ছেন এবং দেখে কিন্তু স্যার বুঝতে পারছেন যে কীরকম টাইপের কিন্তু প্রশ্ন আসছে। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় এবং সমুদ্র বায়ু প্রবাহিত হওয়ার ঘটনাটি দেখতে পাওয়া যায় সূর্যোদয়ের পর। ঠিক আছে, সূর্যোদয়ের পর কিন্তু দেখতে পাওয়া যায়। কোন উদ্ভিদ হরমোন উদ্ভিদদের ফলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তারপরে বলেছে অ্যাড্রেনোকর্নিটোট্রফিক হরমোন বা এসিটিএইচ। এসিটিএইচ যে হরমোন রয়েছে সেটা কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? তাহলে উদ্ভিদের ফলের আমার যে বৃদ্ধি হচ্ছে আমরা দেখেছি সেটা কিন্তু আমার ভূমিকা পালন করছে সাইটোকাইনিন, যেটা উদ্ভিদ যেটা রয়েছে তার যে ফল সে বৃদ্ধি হচ্ছে তার জন্য ভূমিকা পালন করছে সাইটোকাইনিন। আর এসিটিএইচ আমরা অগ্র পিটুইটারি থেকে কিন্তু ক্ষরিত হচ্ছে, এসিটিএইচ ক্ষরিত হয় অগ্র পিটুইটারি থেকে। নেক্সট বলা হচ্ছে মাইকেল জর্ডন কোন খেলার একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন? বিখ্যাত লন টেনিস খেলোয়াড় আন্দ্রে গাসি কোন দেশের আদিবাসী ছিলেন বা অধিবাসী ছিলেন? তো মাইকেল জর্ডন একজন আমরা জানি বাস্কেটবল প্লেয়ার ছিলেন এবং লন টেনিস খেলোয়াড় আমার কিন্তু আমেরিকা দেশের অধিবাসী কিন্তু ছিলেন। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে কত সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাশ করা হয়? কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং নিউ ল্যাম্প ফর ওল্ড কে লিখেছিলেন? এই প্রশ্নগুলো কিন্তু স্যার 6 মার্কসের কিন্তু প্রশ্ন ছিল 6। ঠিক আছে, 6 নম্বর কিন্তু আপনার এই যত সম্ভব মনে রয়েছে। আমি যদি ভুল হই স্যার একটু কমেন্টে করে জানিয়ে দেবেন যে 6 নম্বর কিন্তু ছিল। তাহলে মন্টেগু চেমসফোর্ড আইন পাশ হয় 1919 সালে, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে 30 ডিসেম্বর এবং নিউ ল্যাম্প ফর ওল্ড লিখেছিলেন সি অরবিন্দ ঘোষ। ঠিক আছে, বৈজ্ঞানিক নিলস বোরন কোন তত্ত্বের সাহায্যে পরমাণবিক গঠন ব্যাখ্যা করেন? ক্লোরিনের একটি আইসোটোপ আছে, ক্লোরিনের কটি আইসোটোপ আছে? আইসোটোন কাকে বলে? তো নিলস বোর আমাদের জানি সে কিন্তু কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণু গঠন ব্যাখ্যা করেন। ক্লোরিনের আমরা সকলে জানি যে 25টি কিন্তু স্যার আইসোটোপ আছে এবং প্রকৃতিতে 2টি কিন্তু আছে তার মধ্যে। নেক্সট বলা হচ্ছে আইসোটোন বলা হচ্ছে 2টি বা তার বেশি ভিন্ন ভিন্ন মৌলের নিউট্রন সংখ্যা সমান কিছু ভর সংখ্যা আলাদা হলে তাদের আইসোটোন কিন্তু বলে। ঠিক আছে, উদাহরণ হিসেবে আপনি কিন্তু স্যার উল্লেখ করে দিতে পারেন। নেক্সট বলা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কততম সংবিধান সংশোধনের দ্বারা পার্ট 4 ভারতীয় সংবিধানকে অন্তর্ভুক্ত করা হয়েছে? নেক্সট বলা হয়েছে জুরিক হ্রদটি কোন দেশে স্যার কিন্তু অবস্থিত? তা আমরা সকলেই জানি আইএমএফ এর সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসিতে এবং 42nd বা 42তম সংবিধান সংশোধন 1976 দ্বারা পার্ট
4 একে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে, ঠিক আছে। এবং জুরিখ হ্রদটি কিন্তু সুইজারল্যান্ডে অবস্থিত। তো এই ছিল কিন্তু স্যার আমার আগের বছর যে আপনাদের প্রশ্ন এসেছিল তার যে আমার যে জিএস পার্টটা তার কিন্তু সলভ। আমি কিন্তু টেলিগ্রামে এটা স্যার দিয়ে দেবো, আপনারা কিন্তু টেলিগ্রাম থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু আমরা আগেও ডাব্লিউবিপিএসআই স্যার যদি দেখি, ঠিক ডাব্লিউবিপিএসআইতে কিন্তু একটু স্যার ব্রড প্রশ্ন কিন্তু দিয়েছিল, ঠিক আছে, যেগুলো 6 মার্কসের একটু কিন্তু স্যার দিয়েছিল। কিন্তু কেপিএসআই আপনি যদি স্যার দেখেন, কেপিএসআইতে কিন্তু পুরোপুরি একেবারে ওয়ান লাইনার কোশ্চেন কিন্তু পুরোপুরি স্যার কিন্তু দিয়েছে তার উপর ভিত্তি করেই। এইবার দেখা যাচ্ছে যে বর্তমান যে কেপিএসআই আপনারা মেন পরীক্ষা দিতে চলেছেন 2024 সালে যেটা অনুষ্ঠিত হতে চলেছে, তো সেক্ষেত্রে কি হবে, তো এখানে কিন্তু মোস্ট কিন্তু চান্স রয়েছে যে দুটোর কম্বিনেশনে কিন্তু আমরা দেখতে পাবো। তাই জন্য এবার আমাকে কি করতে হবে, যেরকম আমাকে ডিসক্রিপটিভে প্রিপারেশন নিতে হবে, লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তার সাথে সাথে আমাকে ওয়ান লাইনার যেগুলো রয়েছে এগুলো কিন্তু যেটাও আমি পড়ি ভালো করে কিন্তু পড়তে হবে। যতটুকখানি আমি পড়বো স্যার ভালো করে পড়লেই কিন্তু এরকম। এবার ওয়ান লাইনার প্রশ্নগুলো যারা মনে হয় যে খুব স্যার সহজ, কিন্তু একেবারেই কিন্তু তা নয়। ওয়ান লাইনার প্রশ্নগুলো আপনি যদি একটু ভুল করে দেন তাহলে কিন্তু আপনার পুরোটা নম্বরে স্যার কাটা গেল, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো নম্বরই আর কিন্তু পাবেন না। কিন্তু আপনি একটা যদি ডেসক্রিপটিভ যে কোনো একটা প্রশ্ন লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু কিন্তু নম্বর স্যার কিন্তু ক্যারি করতে পারবেন, ঠিক আছে। তো এই কিন্তু আমার কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে যে এটা নিয়ে কিন্তু একটু ভিডিও করে বলে দেওয়া উচিত যে আপনারা যে প্রিপারেশনটা নিচ্ছেন সেটা কিন্তু ভালো করে কিন্তু যতটুকখানি পড়ছেন অনলাইনের ভিত্তিক কিন্তু স্যার যেরকম নেবেন তার সাথে সাথে একটু ডিসক্রিপটিভ বাড়িতেও কিন্তু স্যার লেখা প্র্যাকটিস করবেন। আর যারা গিফট অফ দ্য গ্যাবিট থেকে প্র্যাকটিস করতে ইচ্ছুক, যারা গিফট অফ দ্য গ্যাবিটিতে যুক্ত হতে ইচ্ছুক, তাদেরকে বলবো অবশ্যই আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে আমাদের যে অ্যাডমিশন হচ্ছে, অ্যাডমিশন যে চলছে তাদের কিন্তু অ্যাডমিশনে আপনি যুক্ত হয়ে যান এবং কেপিএসআই কিন্তু প্রিপারেশান গিফট অফ দ্য গ্যাবিট থেকে কিন্তু স্যার শুরু করে দিন। তো এইটুকখানি কিন্তু বলার ছিল। আর আবারও বলছি যে আমাদের অফলাইন সেন্টার যারা আসতে চাইছেন অফলাইনে তাদেরকে আমি বলবো যে কয়েকজন কিন্তু বনগা থেকে এরকম অনেক যোগাযোগ করেছেন, তো তাদেরকে বলবো আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করার পর কিন্তু সেখানে একটা অ্যাকোমোডেশনের ব্যাপার কিন্তু রয়েছে, আমরা সবাইকে তো আর স্যার সুযোগ দিতে পারবো না। সেক্ষেত্রে আমাদের যারা অনলাইনে এতদিন ধরে যারা গিফট অফ দ্য গ্যাবিটিতে সাকসেস পেয়েছে সেটা কিন্তু অনলাইনেই পেয়েছে। সুতরাং এমন না যে অনলাইন খারাপ হয়ে যাবে বা এরকম কিছু অফলাইনে স্যার পুরোপুরি শিফট করে আছে, তা কিন্তু নয় স্যার, ঠিক আছে। অনলাইন তো চলছে যেরকম সেরকম তো চলবেই। হ্যাঁ, অনলাইনে যথেষ্ট ভালো কিন্তু আমাদের ক্লাস হচ্ছে, ডেমো ক্লাস দেখে নিতে পারেন, দেখলেই বুঝতে পারবেন। কেননা গিফট অফ দ্য গ্যাবিটির মতো ফিডব্যাক এবং গিফট অফ দ্য গ্যাবিটির মকের অ্যান্সার কী দেওয়া এটা কিন্তু খুব কম জায়গাতেই আমার স্টুডেন্টরা অন্তত আমাকে কিন্তু বলেছে স্যার কিন্তু কম জায়গাতেই করা হয়। এবার আপনারা ভালো জানবেন, কারণ আমরা ডে ওয়ান থেকে দেখুন ক্লাস রুটিন কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে যে আমরা কোন দিন কী কিন্তু করাবো। একটা গদবাঁধা যে আমাদের সেট আপ যেখান থেকে সাকসেস আসছে সেই সেট আপ ধরে কিন্তু পড়াবো এবং সেখানে আশা করি আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। তো এইটুকখানি কিন্তু ভিডিও ছিল। আর যেটা বললাম যারা সেলফ স্টাডি করছেন সেইভাবে কিন্তু স্যার মাথায় রেখেন অনলাইনার যেরকম স্যার ভালো করে দেখবেন। সুতরাং ডেসক্রিপটিভ বইতে আপনি যদি ভালো করে একটু পড়েন তাহলেই অনলাইনার কিন্তু স্যার খুব তাড়াতাড়ি আপনি কিন্তু দেখবেন পেরে যাচ্ছেন, খুব একটা অসুবিধা কিন্তু হবে না। একটুখানি স্যার খুঁটিয়ে পড়ার কিন্তু চেষ্টা করুন সায়েন্সের দিকটা এবং এনশিয়েন্ট হিস্ট্রি থেকে শুরু করে আমার এই জায়গাগুলো কিন্তু ভালো করে একটু স্যার দেখতে থাকুন। পরবর্তী সময় আমরা আরও অনেক ভিডিও এরকম কিন্তু আনবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, সো থ্যাংক ইউ।